প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের যেটা শেখার বিষয় সেটা হচ্ছে এফেক্ট অফ কনজুগেশন অন ইউভি স্পেকট্রাম। এখন এই রিলেটেড তোমাদের কিছু কোশ্চেন পরীক্ষায় পড়েছে, আগে সেগুলো আমি একটু বলে দিচ্ছি সেই কোশ্চেনগুলো, তাহলে তোমাদের আলোচনাটা আরও আকর্ষণ পাবে। সেটা হচ্ছে দেখো 2022-23 এই সেশনে 2022-23 সেশনে ইভেন আর অড দুটোতেই পড়েছিল। অড সেমে যদি তুমি দেখো তাহলে কোশ্চেন নাম্বার 7B-টা লক্ষ্য করবে। সেখানে কি বলা ছিল, হোয়াই ডাজ 1,3-butadiene possess higher lambda max than that of ওখানে লেখা ছিল ইথেন। আমার যতদূর ধারণা ইথেনটা এটা ভুল ছিল, এটা ইথেন হবে না, কোশ্চেনটাতে ভুল ছিল, ইথেন এটা হবে না, এটা হওয়া উচিত ইথিন অর ইথিলিন। একই কথা তোমরা জানো, ইথেন আর ইথিলিন সেম জিনিস। অর্থাৎ ইথিন একটা সিম্পল অ্যালকিন, অর্থাৎ বা আনকনজুগেটেড অ্যালকিন বলতে পারো, একটাই ডবল বন্ড আছে। আর 1,3-butadiene যেখানে দুটো ডবল বন্ড আছে এবং দুটো ডবল বন্ড পরস্পরের সঙ্গে কনজুগেশনে আছে। অর্থাৎ এইখানে এই কোশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এফেক্ট অফ কনজুগেশন অন ইউভি স্পেকট্রাম সেটাকে আমরা এই কোশ্চেনের মধ্যে দেখতে পাবো। আর ইভেন সেমেও ওই সেম সেশনে 2022-23 সেশনে একটা কোশ্চেন পড়েছিল, সেটা কোশ্চেন নম্বরটাও বলে দিচ্ছি, 11B, কোশ্চেন নম্বর 11B। কোশ্চেনটা ছিল এরকম, হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ ওর ভাষাটা ছিল ডিফারেন্সিয়েট 1,3-pentadiene and 1,4-pentadiene by UV স্পেকট্রোস্কোপি। ওকে, অর্থাৎ এখানেও লক্ষ্য করে দেখো 1,3-pentadiene এটা কিন্তু কনজুগেটেড সিস্টেম, এবং 1,4-pentadiene যেখানে ডবল বন্ডগুলো কিন্তু কনজুগেশনে নেই। অর্থাৎ এখানেও একটা এফেক্ট অফ কনজুগেশন সেটা অন ইউভি স্পেকট্রোস্কোপি, সেটা এই কোশ্চেনের মধ্যে লুকিয়ে আছে। তো সুতরাং আমরা এফেক্ট অফ কনজুগেশন অন ইউভি স্পেকট্রোস্কোপি সেটা আমরা বুঝলেই এই কোশ্চেনগুলো, এই কোশ্চেন পার্টিকুলার এই কোশ্চেনটা বা এই ধরনের যে কোশ্চেনই পড়বে তার আনসারগুলো আমরা করতে পারবো। চলো এবার স্টেপ অনুযায়ী আমরা ব্যাপারটাকে শিখে নিই। এখন সিম্পল অ্যালকিন যদি আমরা ধরো সিম্পল অ্যালকিন বা অলিফিন যাই বলি না কেন, যদি ধরি ইউভিতে জেনারেলি আমরা এর পিকটা পাই 170 ন্যানোমিটার থেকে শুরু করে বিভিন্ন অ্যালকিনের ক্ষেত্রে 190 ন্যানোমিটার পর্যন্ত এই রিজিয়নটায় পিকগুলো পাই। কিসের পিক পাই? সিম্পল অ্যালকিন মানে সেখানে পাই বন্ড আছে, অর্থাৎ ইলেকট্রনিক ট্রানজিশন যেটা হয় সেটা হচ্ছে পাই টু পাই স্টার ট্রানজিশন। সেটার পিকটা এরকম 170 ন্যানোমিটার থেকে 190 ন্যানোমিটারের মধ্যে পাই। আর এই সিম্পলিয়েস্ট এক্সাম্পল অফ অ্যালকিন যদি আমরা ধরি সেটা হচ্ছে ইথিলিন বা ইথিন, তার পিকটা এক্সাক্ট কততে পাই? 174 ন্যানোমিটারে আমরা পাই ইথিলিনের পিকটা বা ইথিনের পিকটা। ওকে, এবার এখানে যদি কনজুগেশন একটা বেড়ে যায়, অর্থাৎ ইথিন মানে কি, CH2 ডবল বন্ড CH2, ইথিন বা ইথিলিন, এটা এর ভ্যালুটা কত বললাম? জাস্ট 174 ন্যানোমিটার। একটা কনজুগেশন যদি আমরা বাড়িয়ে দিই, অর্থাৎ 1,3-butadiene করে দিই, অর্থাৎ CH, এখানে সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, এটা তার মানে কি দাঁড়ালো? 1 2 3 4, তাহলে এটার নাম হচ্ছে কি 1,3-butadiene। এর যে ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা সেটা হচ্ছে আচ্ছা, এই যে ভ্যালুগুলো সব কি ল্যামডা ম্যাক্স, তাই তো? তোমরা জানো যে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন যেখানে হয়, সেই যে ওয়েভলেন্থে হয় সেই ওয়েভলেন্থটাকে আমরা বলি ল্যামডা ম্যাক্স। তাহলে 1,3-butadiene এর ল্যামডা ম্যাক্স ভ্যালুটা
হচ্ছে 217 ন্যানোমিটার। অর্থাৎ তুমি দেখো ল্যামডা ম্যাক্সটা বেড়ে গেছে, এখানে ছিল 174 যেখানে একটা ডবল বন্ড, কিন্তু যদি কনজুগেশনে যাই সেক্ষেত্রে ডবল বন্ড হচ্ছে কটা, দুটো, এবং কনজুগেশনে থাকছে ডবল বন্ড দুটো শুধু হলেও চলবে না, কনজুগেশনে থাকতে হবে। এই অবস্থায় ভ্যালুটা ল্যামডা ম্যাক্সের অনেক বেড়ে গেছে, অর্থাৎ 217 ন্যানোমিটার। আর ল্যামডা বেড়ে যাওয়া মানেটা কি, ল্যামডা ভ্যালু বাড়া মানে তোমরা জানো এনার্জি গ্যাপটা তত কমে যায়, তাই তো। এইচ সি বাই ই ইজ ইকুয়াল টু কি, এইচ সি বাই ল্যামডা, এটা তোমরা জানো। অর্থাৎ যত ল্যামডার ভ্যালুটা বাড়বে তত এনার্জিটা কমবে, এনার্জি গ্যাপটা কমবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারছি তার মানে যে ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে 1,3 বিউটাডাইনের মধ্যে যেখানে ট্রানজিশনটা ইনভলভ হচ্ছে তার এনার্জি গ্যাপটা আইসোলেটেড যে ইথিলিন তার থেকে এনার্জি গ্যাপের থেকে অনেক কম, কারণ ল্যামডা ভ্যালুটা বেড়েছে। ওকে, এবং এটা কিভাবে সম্ভব হচ্ছে সেটা হচ্ছে আমরা এক্সপ্লেন এইভাবে করতে পারবো যে এই যে মানে 174 বা 217 ল্যামডা ম্যাক্স ভ্যালুটা বেড়ে যাওয়া, অর্থাৎ তাহলে কি দ্য এফেক্ট অফ কনজুগেশনে কি হচ্ছে, এফেক্টটা ডাইরেক্ট কি এফেক্ট অফ কনজুগেশন, ডাইরেক্ট এফেক্টটা হচ্ছে যে দি ভ্যালু এফেক্ট অফ কনজুগেশনটা লিখতে ভুলে গেলাম, কনজুগেশন কি হবে, the value of lambda max will be increased due to conjugation increase, ঠিক আছে, ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা বাড়বে কনজুগেশনের জন্য। এবার প্রশ্ন হচ্ছে হোয়াই, এটা কেন বাড়ে, এটা আমাদের এক্সপ্লেনেশনটা এখন আমরা শিখব না। ইট ক্যান বি এক্সপ্লেনড, এটা কিভাবে এক্সপ্লেন করা যেতে পারে, ইট ক্যান বি এক্সপ্লেনড on the basis of এমো থিওরি বা এমো ডায়াগ্রাম আমি লিখলাম আর কি, খুব সহজ করে ব্যাপারটা বোঝানোর জন্য। এমো ডায়াগ্রাম দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করা যাবে, এমো ডায়াগ্রাম বা এমো থিওরি যা খুশি বলতে পারো, এক্সপ্লেন করা যাবে। জেনারেলি যেটা মানে লোয়েস্ট এনার্জি ইনভলভ যে ট্রানজিশনটা হয় সেটা কি, এবং অর্থাৎ ল্যামডা ম্যাক্স ভ্যালুটা যেখানে সবচেয়ে বেশি হবে, হাইয়েস্ট ল্যামডা ম্যাক্স, সেটা কি ইনভলভ করবে, কি ধরনের ট্রানজিশনটা ইনভলভ করবে না, হোমো টু লুমো ট্রানজিশনকে ইনভলভ করবে। হোমো মানে কি, হোমো মানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, তোমরা জানো হোমো হচ্ছে কি হাইয়েস্ট অকুপাইড মানে অকুপাইড বাই ইলেকট্রনস, মলিকুলার অরবিটালের মধ্যে কি থাকে না, যে মলিকিউলগুলো যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো মলিকিউলের অরবিটালের মধ্যে থাকে। যেমন অ্যাটমিক অরবিটালের মধ্যে অ্যাটমিক ইলেকট্রনগুলো থাকে, তেমন মলিকুলার অরবিটালগুলোর মধ্যে মলিকিউলসের যত টোটাল ইলেকট্রনগুলো সব বিভিন্ন মলিকুলার অরবিটালগুলোর মধ্যে সেগুলো থাকে, এবং এক একটা অরবিটালের মধ্যে ম্যাক্সিমাম থাকতে পারে দুটো ইলেকট্রন, ঠিক অ্যাটমিক অরবিটালের মতোই ব্যাপারটা আর কি, শুধু এখানে ইনস্টেড অফ অ্যাটম এটা মলিকিউল। তাহলে হোমো মানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এবার খেয়াল করে দেখো হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, হাইয়েস্ট মানেটা কি, অর্থাৎ হাইয়েস্ট এনার্জি মানে একেবারে সবার উপরের দিকে থাকবে। কারণ সবার উপরের দিকে অকুপাইড অর্থাৎ সেই অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন আছে এবং খুব হায়ার এনার্জি স্টেটে আছে, তাহলে সেটা ট্রানজিশন যখন হবে সেই ইলেকট্রনটা ট্রানজিশন হওয়াটা যদি হাইয়েস্ট থেকে জাস্ট পরের অরবিটাল যায়, অর্থাৎ পরের অরবিটালটার নাম হচ্ছে কি লুমো, মানে লোয়েস্ট এনার্জি আনঅকুপাইড, অর্থাৎ আনঅকুপাইড অরবিটালগুলো জেনারেলি কি হবে হায়ার এনার্জি হবে দেন অকুপাইড অরবিটাল। এবার হায়ার এনার্জির মধ্যে যেটা সবচেয়ে লোয়েস্ট এনার্জির হবে, মানে হায়ার এনার্জি অনেকগুলো তো আছে, ধরো সাই 1 সাই 2 সাই 3 করে চলতে থাকবে অরবিটালগুলো, তার মধ্যে যেটা লোয়েস্ট এনার্জি অরবিটাল যেটা হবে আনঅকুপাইডদের মধ্যে লোয়েস্ট, হ্যাঁ সেটা কি লোয়েস্ট আনঅকুপাইড মলিকিউলার অরবিটাল, ওকে অরবিটাল লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, তাহলে এটা লুমো। তার মানে বুঝতে পারছো যে অনেকগুলো এইরকম ধরো অরবিটাল আছে, এইরকম অনেকগুলো আছে, ধরো আমি বলছি এটা হাইয়েস্ট অকুপাইড হলো, আর এইটা মানে ধরো এইটাকে আমি বললাম সাই 1 সাই 2 সাই 3
সাই4 ধরো এইটা হচ্ছে সাই4টা ধরো হোমো, মানে এইখানেও ইলেকট্রন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে হাইয়েস্ট এনার্জি অকুপাইড কোনটা, ধরো সাই4। আর এখানে ধরো আনঅকুপাইড অরবিটাল, মানে সবগুলোই এগুলো আনঅকুপাইড অরবিটাল, মলিকুলার অরবিটাল আনঅকুপাইড। কিন্তু আনঅকুপাইড অরবিটালগুলো বিভিন্ন এনার্জির আছে, তার মধ্যে সবচেয়ে নিচে কোনটা আছে, এই অরবিটালটা ধরো আমি এইটা, মানে সাই5, সাই6, সাই7, অর্থাৎ সাই5 যেটা আমি বলছি সেটা হচ্ছে লোয়েস্ট এনার্জি, সাই6টা তার থেকে বেশি, সাই7টা তার থেকেও বেশি, তাহলে সাই5টা হচ্ছে লোয়েস্ট এনার্জি, অর্থাৎ লোয়েস্ট এবং আনঅকুপাইড, অর্থাৎ কোনো ইলেকট্রন নেই। তার মানে বুঝতে পারছো এই হাইয়েস্ট টু লোয়েস্ট, হাইয়েস্ট অকুপাইড টু লোয়েস্ট আনঅকুপাইড, এই যে অর্থাৎ সাই4 থেকে সাই5 যে ট্রানজিশন, এইটাই সবচেয়ে কম এনার্জি ইনভলভ করবে। অন্য যে কোনো ধরো সাই3 থেকে সাই6 যদি নিই, বা যে কোনো তুমি কম্বিনেশন ভাবো, সব জায়গায় এনার্জিটা কিন্তু এর থেকে বেশি লাগবে। এনার্জি গ্যাপটা সবচেয়ে কম হচ্ছে হোমোলুমোর মধ্যে, অর্থাৎ সাই4 সাই5 মধ্যে। অর্থাৎ এই যে হোমোলুমো থেকে ট্রানজিশনটা লোয়েস্ট এনার্জি ইনভলভ হবে। লোয়েস্ট এনার্জি মানে কি, ল্যামডা ম্যাক্স, ল্যামডা যেটা ইনভলভ হবে সেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, মানে ল্যামডা ভ্যালুটা যত বাড়বে এনার্জিটা তত কমবে। অর্থাৎ লোয়েস্ট, আমি তাহলে এটাকে যদি একটু ভালো করে লিখি আর কি, ভালো একটু ভাষা দিয়ে ভালো করে, যে লোয়েস্ট এনার্জি ট্রানজিশন যেটা পসিবল ট্রানজিশন, সেটা লোয়েস্ট এনার্জি ট্রানজিশন মানেই সেটা আমরা বলতে পারি যে সেক্ষেত্রে ল্যামডা ম্যাক্স, বিভিন্ন ট্রানজিশনের জন্য কিন্তু বিভিন্ন রকম ল্যামডা ম্যাক্স আসবে, কিন্তু এই হোমো টু লুমো ট্রানজিশনের জন্য যে ল্যামডা ম্যাক্সটা পাবো সেই ল্যামডা ম্যাক্সটার ভ্যালুটা হবে হাইয়েস্ট, তাই না? কারণ এনার্জিটা সেখানে হচ্ছে লোয়েস্ট, হাইয়েস্ট ল্যামডা ম্যাক্স আমরা পাবো। এই লোয়েস্ট এনার্জি ট্রানজিশন বা হাইয়েস্ট ল্যামডা ম্যাক্স কোথায় পাবো? হ্যাঁ, সেটাই বলতে ভুলে গেলাম, যে কোথায় পাবো, যদি ট্রানজিশনটা হয় হোমো থেকে লুমোতে ট্রানজিশনটা হয়। ঠিক আছে, এই হোমো লুমো ট্রানজিশনটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট এই মুহূর্তে, হোমো টু লুমো ট্রানজিশন। এবার হোমো লুমো ট্রানজিশন তুমি দেখো, যদি আমরা সিম্পল ইথিনের ক্ষেত্রে এখন ভাবি, সিম্পল ইথিন বা ইথিলিন, তার মলিকুলার অরবিটালটাকে আমরা একটু কল্পনা করি ইথিন অর ইথিলিন, তাহলে আমরা এক্সপ্লেনেশনগুলো পেয়ে যাব। ধরো ইথিন আমি লিখলাম, তাহলে আমরা জানি, যারা মলিকুলার অরবিটালের ভিডিও লেকচারগুলো দেখোনি তারা দেখে নেবে একটু, যেখানে আমি ইথিলিন, অ্যালাইল সিস্টেম এবং 1,3-বিউটাডাইন সব ডিসকাস করে দিয়েছি। অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার এই যে প্লেলিস্ট আছে এর মধ্যেই পেয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে যেটা আমি বলতে যাচ্ছি তোমাদেরকে, তাহলে এখানে দেখো লক্ষ্য করে যে এনার্জি হচ্ছে ই, যদি আমরা প্লট করি, আর এইটা যদি মানে মাঝখানেরটা হচ্ছে আইসোলেটেড অ্যাটমিক অরবিটাল এনার্জি হয়, তাহলে আমরা জানি ইথিলিনের কি হচ্ছে, দুটো এমও আমরা পাই, তাই তো? একটা এমও হচ্ছে দিস, যেখানে ইন্টারাকশনটা হয় বন্ডিং, এই যে প্লাস প্লাস দুটোই উপরের দিকে আছে, প্লাস প্লাস, মাইনাস মাইনাস নিচের দিকে, তাহলে এটা বন্ডিং ইন্টারাকশন। আর একটা প্লাস আর একটা মাইনাস মানে আমরা জানি সেটা অ্যান্টি বন্ডিং। এই যে প্লাস আছে, আর এই দিকটা যদি আমরা করি, এইখানে যদি মাইনাস লিখি এইখানটায়, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে ইন্টারাকশন, আর নিচেরটাই হচ্ছে লোভে, এইখানটায় নিচেরটা হচ্ছে কি মাইনাস প্লাসে ইন্টারাকশন, অর্থাৎ অ্যান্টি বন্ডিং ইন্টারাকশন। কিন্তু এখানে বন্ডিং ইন্টারাকশন, এইখানেও দেখো লক্ষ্য করে বন্ডিং ইন্টারাকশন। ওকে, so this is say pi1, this is say pi1 কেন বলছি, একটাই তো আছে, সুতরাং পাই, আর এইটাকে লিখছি আমরা পাই স্টার। ওকে, এটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, পাই, আর এটাকে বলছি আমরা পাই স্টার। এবং ইথিলিন মানে কি হচ্ছে, CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ কটা পি অরবিটাল, পি ইলেকট্রনস আছে, মানে পাই ইলেকট্রনস কটা আছে না, দুটো, তাহলে দুটোই থাকবে বন্ডিংয়ে, অর্থাৎ পাই মলিকুলার অরবিটালের মধ্যে। তাহলে যখন ইলেকট্রনিক অ্যাকচুয়ালি ট্রানজিশনটা হয়, অর্থাৎ 174-এ আমরা যে ভ্যালুটা পাই ন্যানোমিটারে, সেটা কোনটা ট্রানজিশনটা হয়, সেখানে একটা ইলেকট্রন এই পাই থেকে পাই স্টারে ট্রানজিশন হয়, অর্থাৎ পাই থেকে পাই স্টার ট্রানজিশন হয়। এবং সেইটাই আবার আমরা বলতে পারি হোমো টু লুমো ট্রানজিশন। যদিও এখানে তো মাত্র দুটোই অরবিটাল আছে, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং, সুতরাং এটাই হোমো লুমো হবে, আর তো কোনো কিছু নেই। সুতরাং এটাকে আমরা হোমো টু লুমো ট্রানজিশন এইভাবেও ভাবতে পারি। এবং যে ভ্যালুটার উত্তরটা হচ্ছে এইটা, এই ট্রানজিশনের ভ্যালুটা হচ্ছে, বারবার বলছি, 174 ন্যানোমিটার। ওকে, সো দিস ইজ অফ ইথিলিন অর ইথিন। নাও
ইন কেস অফ 1,3-butadiene হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি, মানে নিশ্চয়ই সেখানে যে পাই টু পাই স্টার যে এনার্জি গ্যাপটা 174, নিশ্চয়ই সেই গ্যাপটা কমে যেতে হবে, কারণ গ্যাপটা কমলে তবেই এনার্জি গ্যাপটা কম এনার্জি ইনভলভ হবে, এবং কম এনার্জি ইনভলভ হওয়া মানে সেখানে ল্যামডা ভ্যালুটা বাড়বে। এবং আমরা যদি আমরা 1,3-butadieneএর ক্ষেত্রে ভাবি, অর্থাৎ 1,3-butadiene মানে কি CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, দিস ইজ 1,3-butadiene। ওকে, নাও আচ্ছা 1,3-butadieneএর এমও ওই মলিকুলার অরবিটাল চ্যাপ্টারে করানো আছে, কিন্তু ওই অ্যাটমিক মলিকুলার স্ট্রাকচারের মধ্যে তোমরা যাবে পেয়ে যাবে। কিন্তু আমি এখানে একটু অন্যভাবে মলিকুলার অরবিটালটাকে ড্র করছি, যেহেতু আমরা ইথিলিনের সঙ্গে কম্পেয়ার করতে চাচ্ছি। ইথিলিনের মলিকুলার অরবিটালগুলো কম্বাইন করেই আমরা 1,3-butadieneএর মলিকুলার অরবিটালটাকে ড্র করছি, তাহলে কম্পারিজনটা করা সুবিধা হবে। এখন মানে অর্থাৎ 1,3-butadieneকে আমরা দুটো আইসোলেটেড প্রথমে ইথিলিন হিসেবে ট্রিট করছি, মানে দুটো অ্যাজ ইফ আইসোলেটেড ডবল বন্ড ইউনিট। ওকে, আইসোলেটেড ডবল বন্ড, তারপর আমরা তাদের কনজুগেশন হলে, অর্থাৎ দুটো ডবল বন্ড যদি একে অপরের সঙ্গে ধরো মানে কি পাই ইলেকট্রন, তো মানে অর্থাৎ কনজুগেশন মানে কি এইখানে ডবল বন্ডটা এখানে এলো, এইখানে এলো, বিভিন্ন রকম যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমরা 1, 2, 3 করে লিখি, লেখার ফলে আলটিমেট ব্যাপারটা ডিলোকালাইজেশন মানে আমরা বলি কি যে ডবল বন্ডটা পুরোপুরি 4টে কার্বনের মধ্যেই মানে একটা ডবল বন্ড ক্যারেক্টার চলে এসেছে, বা ইলেকট্রনগুলো সোজা কথা পাই ইলেকট্রনগুলো কোনো আইসোলেটেড দুটো এর মধ্যে নেই, 4টে কার্বনের মধ্যেই সেটা ছড়িয়ে আছে, মানে আমরা এরকম করে ড্র করি, তাই না? মনে করে দেখো, হায়ার সেকেন্ডারি তোমরা হয়তো করেছিলে, এই ডট 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 করে এইভাবে আমরা দিয়ে দিই, যে অ্যাজ ইফ পুরো ডবল বন্ডটা চারদিক দিকে ছড়িয়ে আছে। এবং সেটা কি করে পসিবল হয়েছে না কনজুগেশনের জন্যই। কনজুগেশন মানে ডিলোকালাইজেশন, অর্থাৎ এক জায়গায় ডবল বন্ডটা লোকালাইজড হয়ে নেই। এবং এই যে এফেক্টটা ডিলোকালাইজেশনের, সেটা তোমরা বন্ড লেন্থ, বন্ড এনার্জি, মানে বন্ড স্ট্রেংথ এর মধ্যে রিফ্লেক্টেড হবে জিনিসগুলো। তো যাই হোক, সেগুলো আলাদার কথা। আমি এখানে তোমাদের যেটা বলতে চাচ্ছি যে প্রথমে আমরা অ্যাজ ইফ দুটো আইসোলেটেড ডবল বন্ড ধরবো, তারপর সেই ডবল বন্ডগুলো এরকম কনজুগেশন হলে বা ডিলোকালাইজড হলে তার কি এফেক্ট হতে পারে সেটাকে আমরা স্টাডি করব। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। সেটা কিভাবে করতে পারি, ধরো আমরা এরকম করে একটা, যেমন আমরা লিখি না এনার্জি, ওইভাবে এনার্জি দিলাম এই দিকে। ওকে, এবার ইথিলিন, এইখানে ধরো একটা ইথিলিন ইউনিট, এই জায়গাটায় একটা ইথিন, আর এই জায়গাটায় একটা ইথিন, হ্যাঁ, আর মাঝখানে 1,3-butadiene। তার কি অবস্থাটা হয়, দুটো ইথিন বা আইসোলেটেড ডবল বন্ড বললে আরো ভালো হয় আর কি, যে ঠিক আছে না, এটা একটা ইথিন ইউনিট, এটা একটা ইথিন ইউনিট, মাঝখানে ইথিন ইউনিট, এইভাবে লিখি তাহলে ইউনিট, আর মাঝখানে এই দুটোর ধরো কম্বিনেশনে, মানে একটা এদিকে ডবল বন্ড, এটা একটা ডবল বন্ড, এদের কম্বিনেশনে কিভাবে মলিকুলার অরবিটালগুলো তৈরি হয়। এখন এই জায়গাটা ধরো আমি দেখছি যে বলতে যাচ্ছি, এই জায়গাটা একদম আইসোলেটেড অ্যাটমিক অরবিটাল অফ ইথিন বা ওই আইসোলেটেড ডবল বন্ড, প্রত্যেকটা পি অরবিটালের এনার্জি ঠিক এই স্টেজটা। তাই যদি হয় তাহলে ইথিলিন তার এমোর একটু আগেই ছবি আঁকলাম, এইখানে হবে পাই, এইখানে হবে পাই স্টার, ঠিক এই দিকে একটা ইথিলিন আছে, এইখানে হবে পাই, একদম সেম হাইট বা যতটা ঠিক এখানে নিচে একই রকম ভাবে দুটো হবে। এবং এইটার আমরা নাম দিয়েছি কি পাই, আগে একটু আগে করলাম, এটা পাই স্টার, এটা কিন্তু ইথিলিন, এখন 1,3-butadiene আমরা কিচ্ছু করছি না, আর এখানে পাই, এখানে পাই স্টার। এবং ছবিগুলো আমরা আগে এঁকেছিলাম, যে এইখানে একটা দুটো লোবেই প্লাস প্লাস মাইনাস মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস প্লাস মাইনাস, এখানে মাইনাস প্লাস, আর এইখানে হচ্ছে প্লাস মাইনাস, একই সেম জিনিস, এখানে যা আঁকছি এখানেও তাই আঁকছি, মানে এটা একটা ইথিলিন, এটা একটা ইথিলিন, একদম দুটো আলাদা আলাদা করে আমরা জাস্ট আলাদা জায়গায় আঁকলাম, আমাদের দরকারে একটা বিশেষ প্রয়োজন আছে, তাই আমরা দুটো ইথিলিনকে এইভাবে আঁকলাম। ঠিক আছে, এবার তোমরা জানো যে পাইটা, এখানে দুটো যে পাই ইলেকট্রন থাকে সেটা পাইয়ে থাকবে, পাই স্টারটা ভ্যাকেন্ট থাকবে। এবার ধরো এই দুটো ইথিলিন, মানে এই লেভেলটায় আছে, এটা এই লেভেলে আছে, এইটা এই লেভেলে আছে, এটা এই লেভেলে আছে, এবার এরা
এই এমওগুলো ধরো এই যে পাই, এই পাই পরস্পরের মধ্যে যদি কম্বাইন করে দুটো পাই, কারণ কি যখন 1,3-বিউটাডাইন মানেটা কি যে দুটো পাই, এই দুটো পাই, যে এই একটা পাই এই একটা পাই, মানে দুটো ইথিলিন ইউনিট, দুটো ডবল বন্ড ইউনিট, তার থেকে বড় কথা তারা ইন্টারঅ্যাক্ট করছে। আর এইখানে আমরা বাঁ দিকে একটা ডবল বন্ড ইউনিট এঁকেছি, ডান দিকে একটা ডবল বন্ড ইউনিট এঁকেছি। এবার এরা যদি ডিলোকালাইজ করে অর্থাৎ একে অপরের সঙ্গে ধরো ইন্টারঅ্যাক্ট করছে, এই পাই ইউনিট এই পাই ইউনিট কীভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এখন বন্ডিংগুলো বন্ডিংয়ের মতো ইন্টারঅ্যাক্ট করবে, অ্যান্টিবন্ডিংগুলো অ্যান্টিবন্ডিংয়ের মতো ইন্টারঅ্যাক্ট করবে। এবার বন্ডিংটা কীভাবে করতে পারে, ধরো এই যে একটা পাই সরাসরি যদি তারা পাশাপাশি ইন্টারঅ্যাক্ট করে, সবগুলো যদি বন্ডিং ইন্টারঅ্যাক্ট করে, সেটা কেমন হতে পারে, এই রকম ধরো একটা এই তখন 4টে কার্বন চলে আসবে এবং 4টে পি অরবিটাল চলে আসবে যদি এর দুটো পরস্পরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এইখানে ধরো প্লাস প্লাস আছে বন্ডিং ইন্টারঅ্যাকশন, এবং এইখানেও যেমন প্লাস প্লাস আছে সেইভাবে ইন্টারঅ্যাকশনটা করলো। তাহলে কি দাঁড়ালো, এখানে কটা বন্ডিং ইন্টারঅ্যাকশন হলো, এইটার সঙ্গে একটা, এইটার সঙ্গে একটা, এইটার সঙ্গে একটা, সব প্লাস প্লাস যেহেতু, তাহলে 3টে বন্ডিং ইন্টারঅ্যাকশন। এবার যদি আরেকভাবে ইন্টারঅ্যাকশনটা করতে পারে, ধরো এইটা হচ্ছে এনার্জি কমলো, এবার এইটা ইকুয়ালি আরেকটা ভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে, সেটা হচ্ছে 1 2 3 4, এটাও বন্ডিং টাইপ ইন্টারঅ্যাকশন, কিন্তু এর মতো অতটা স্ট্রং বন্ডিং না। কিভাবে হবে, ধরো এইটা প্লাস প্লাস যেমন আছে তেমন থাকলো, আর এইটাকে যদি আমরা জাস্ট রোটেট করে দিই 180, জাস্ট ঘুরিয়ে দিই, ওপরে যদি মাইনাসগুলো নিয়ে চলে আসি, তাহলে এটার নিচে প্লাস হবে, কারণ আনতেই পারি এই দিকের যেটা, এটাও তো বন্ডিং, মাইনাস মাইনাস বন্ডিং, নিচে প্লাস প্লাস বন্ডিং, এটা প্লাস প্লাস বন্ডিং, এটা মাইনাস মাইনাস বন্ডিং, তাহলে এটাও দুটো আইসোলেটেড বন্ডিং ইন্টারঅ্যাকশন। কিন্তু এই বন্ডিং ইন্টারঅ্যাকশনটা হওয়ার সময় মাঝখানে একটা কিন্তু ঘটে গেছে প্লাস মাইনাস, অর্থাৎ অ্যান্টি বন্ডিং ইন্টারঅ্যাকশন। তাহলে ওভারঅল এইখানে ধরো এটাকে যদি আমরা নাম দিই পাই 1, এইটাকে দিচ্ছি পাই 2, এই লেভেলটা পাই 1 এর ক্ষেত্রে তুমি দেখো বন্ডিং ইন্টারঅ্যাকশন টোটাল 3টে, পাই 2 এর ক্ষেত্রে বন্ডিং ইন্টারঅ্যাকশন হচ্ছে ওভারঅল ইন্টারঅ্যাকশনটা বন্ডিং, কারণ কি দুটো হচ্ছে বন্ডিং ইন্টারঅ্যাকশন, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং ইন্টারঅ্যাকশন। তাহলে অ্যান্টি বন্ডিংটাকে আমরা মাইনাস সাইন দিলাম, তাহলে 2 - 1 = টু নিট যেটা এফেক্ট সেটা হচ্ছে 1 বন্ডিং ইন্টারঅ্যাকশন। বন্ডিং মানে কি, এই আইসোলেটেড পি অরবিটালের যে লেভেল তার থেকে নিচে থাকবে, অর্থাৎ পাই 2টা নিচে আসে, অর্থাৎ এটাও একটা বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার দেখো ওপরে যেটা পাই স্টারের মধ্যে ইন্টারঅ্যাকশনগুলো একই রকম, আমরা দুটো ইন্টারঅ্যাকশন পাবো, এই একটা। এখানেও সিমিলারলি এখানে যেটা আমরা করব, প্রথমেই রোটেট করে দিচ্ছি প্লাস প্লাস, এখানে যেমন আছে প্লাস মাইনাস যেমন আছে, বাঁ দিকটা আমি একই রকমভাবে লিখলাম মাইনাস প্লাস। এবার এইটাকে যদি আমরা রোটেট করে দিই, মানে 180 ওপরের দিকে ঘুরিয়ে দিই, অর্থাৎ এইখানটায় নিয়ে চলে আসছি মাইনাস, এটা অ্যান্টিবন্ডিং যেহেতু, মানে দুটোই যেহেতু অ্যান্টিবন্ডিং অরবিটাল, এখানে মাইনাস করা মানে অবশ্যই এখানে প্লাস করতে হবে। আচ্ছা, এবার উপরে মাইনাস মানে নিচে প্লাস হবে, আর উপরে প্লাস মানে নিচে মাইনাস হবে, ঠিক আছে, করলাম এইভাবে। করার পর কি এফেক্টটা দাঁড়াচ্ছে দেখো, যে এটা দেখো প্লাস মাইনাস অর্থাৎ অ্যান্টিবন্ডিং ইন্টারঅ্যাকশন, কিন্তু মাঝখানেরটা কি হচ্ছে মাইনাস মাইনাস অর্থাৎ বন্ডিং ইন্টারঅ্যাকশন, আর এইখানে হচ্ছে আবার প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস মানে অ্যান্টিবন্ডিং ইন্টারঅ্যাকশন। তাহলে এইখানে লেভেলটা যদি আমি বলি পাই 2, পাই 3 এবং স্টার কেন দিলাম দেখো, তার কারণ হচ্ছে এটা অ্যান্টিবন্ডিং অরবিটাল, ওভারঅল অ্যান্টিবন্ডিং হবে। কী করে হবে, এই যে ক্যালকুলেশনটা করে দেখো, ধরো পাই 3 স্টার, সেখানে অ্যান্টিবন্ডিং ইন্টারঅ্যাকশন আলটিমেট দাঁড়ালো কটা, দুটো, অর্থাৎ মাঝখানেরটা আর অ্যান্টিবন্ডিং মানেই আমরা মাইনাস দেবো, তাহলে -2, আর মাঝখানেরটা কিন্তু মাইনাস মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাস মানে সেম ফেজ, তার মানে সেটা বন্ডিং, তাহলে +1, তাহলে ওভারঅল ইন্টারঅ্যাকশনটা যেটা হলো -1 মানে ওপরে এনার্জি বেড়ে গেছে, এবং সেটা হচ্ছে অ্যান্টিবন্ডিং। এখানে তাহলে ঠিক পাই 2টা ছিল 1, এটা -1, অর্থাৎ এটা যতটা নিচে নামবে বন্ডিংয়ের ফলে, ঠিক পাই 3টা ততটা, মানে এই আইসোলেটেড পি অরবিটালের যে লেভেল, অর্থাৎ এই ঠিক মাঝখানে লেভেলটা থেকে ঠিক ততটা উঠবে, ঠিক আছে, এই রকম করে। আর এবার দেখো যেটা, এটা যদি পাই স্টার 4 বলি, তুমি লক্ষ্য করে দেখো সবগুলোই এখানে হবে অ্যান্টিবন্ডিং ইন্টারঅ্যাকশন, সবগুলোই অ্যান্টিবন্ডিং। কী করে হবে না, যেমন আছে এটা অ্যান্টিবন্ডিং অরবিটাল, অর্থাৎ
এই যে পাই স্টারটা আগে আমরা লিখবো বাঁদিকে, পাই স্টারটা প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটা আমরা সবসময় করছি। আবার এটাও অ্যান্টি বন্ডিং, এটাকেও আমরা ঠিক পাশাপাশি লিখে দিলাম, প্লাস মাইনাস মাইনাস প্লাস। তুমি দেখো এইটার সঙ্গে এটা অ্যান্টি বন্ডিং, এটার সঙ্গে এটা অ্যান্টি বন্ডিং, এটার সঙ্গে এটা অ্যান্টি বন্ডিং, অর্থাৎ পাই 4 স্টার এর ক্ষেত্রে সবগুলোই অ্যান্টি বন্ডিং। আমি 3 -3, দেখো পাই 1 ছিল +3 বলতে পারো, মানে শুধু 3, এটা হয়ে গেল -3, অর্থাৎ এটা যতটা উপরে উঠবে আর ঠিক এটা ততটাই, মানে পাই 4 স্টার যতটা উপরে উঠবে আইসোলেটেড এনার্জি থেকে, এটা পাই 1টা ঠিক ততটা নিচে নামবে, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ এইখান থেকে এই যে এনার্জি গ্যাপটা পাই 4 স্টার মিড পয়েন্ট থেকে ঠিক এইখানেও কিন্তু এনার্জি গ্যাপটা পাই 1 আর এটা সেম হবে এনার্জি গ্যাপটা। সিমিলারলি পাই 2 যতটা নিচে নামবে, পাই 3 স্টার ঠিক ততটা উপরে উঠবে। তাহলে এইরকম আমরা ছবিটা, এটা আগেই আমরা ইনফ্যাক্ট মলিকুলার অরবিটালে করেছিলাম, কিন্তু একটু অন্যভাবে করেছিলাম। এখানে আমি মানে ইথিলিনের মলিকুলার অরবিটালটা থেকে এটাকে ডিরাইভ করলাম। এই ডিরাইভ করার ফলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 1,3 বিউটাডাইন মানে কটা পাই ইলেকট্রন, দুটো পাই বন্ড মানে টোটাল পাই ইলেকট্রন কটা, টোটাল পাই ইলেকট্রনস হচ্ছে 4। তাহলে 4 একটা অরবিটালে থাকতে পারে ম্যাক্সিমাম দুটো, অর্থাৎ পাই 1-এ দুটো থাকবে, পাই 2 দুটো থাকবে। এটা একটু অন্য কালার দিয়ে করলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে এইখানে, এই দেখো এইখানে দুটো, এইখানে দুটো। তাহলে এক্ষেত্রে হোমো কোনটা? হোমো হাইস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল পাই 2, আর লুমো কোনটা? লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল অর্থাৎ পাই 3 স্টার যেটা, ঠিক আছে? এবার দেখো এটা যদি লুমো হয়, আর আমরা জানি হোমো লুমো যে ট্রানজিশনটা সেটাই লোয়েস্ট এনার্জি ইনভলভ ট্রানজিশন, এটাই আমরা একটু আগে দেখলাম। এবার দেখো ইথিলিনের যেটা হোমো অর্থাৎ পাই, আর 1,3 বিউটাডাইনের যেটা হোমো, সেক্ষেত্রে কি অবস্থাটা হয়েছে দেখো। এইখানে যে পাই কি হলো, এটা সরি, হ্যাঁ 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 মাইনাস, এই যে ধরো পাই এইখানে ছিল, এটা হোমো। 1,3 বিউটাডাইন যখন কনজুগেশন হয়েছে, লক্ষ্য করে দেখো পাই 2টা কোথায়, ওপরের দিকে চলে গেছে, রেজড হয়ে গেছে, অর্থাৎ পাই 2টা তো হোমো 1,3 বিউটাডাইনের, তার এনার্জিটা পায়ের থেকে অনেক উঁচুতে উঠে গেছে ডিউ টু কনজুগেশন হয়েছে বলে এই ধরনের ইন্টারাকশনগুলো 4টে পি অরবিটাল পরস্পরের সঙ্গে ইন্টারাক্ট করছে এবং পাই 2-র এনার্জি রেজড হয়েছে। আবার অ্যান্টিবন্ডিং এর ক্ষেত্রে দেখো পাই স্টার দুটো ভাগে ভাগ হয়েছে যখন তারা পরস্পরের মধ্যে 4 জনে ইন্টারাক্ট করেছে, দুটো ভাগে ভাগ হয়ে পাই 3-র এনার্জিটা লোয়ার্ড হয়েছে পাই স্টারের থেকে, আর মানে পাই স্টার 3-র এনার্জি লোয়ার্ড হয়েছে আর পাই স্টার 4-এর এনার্জি হায়ার হয়েছে। কিন্তু এক্ষেত্রে লুমো কোনটা না, পাই 3 স্টার হচ্ছে লুমো। তাহলে পাই 2 এর এনার্জি বেড়েছে, আবার পাই 3 স্টারের এনার্জিটা কমেছে। তাহলে আলটিমেটলি পাই 2 থেকে যে পাই 3 স্টার এর ট্রানজিশন, তার এনার্জিটা কমলো না বাড়লো? অবশ্যই কমলো, কারণ এই যে গ্যাপটা কমে গেছে। আগে গ্যাপটা ছিল এই যে এতটা বেশি আইসোলেটেড সিস্টেমে, এখন হচ্ছে গ্যাপটা হয়ে গেছে সামান্য এইটুকু হয়ে গেছে গ্যাপটা, তাহলে এনার্জি গ্যাপটা কমে গেছে। তাহলে ডিউ টু কনজুগেশন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স না, এনার্জি গ্যাপ বিটুইন হোমো অ্যান্ড লুমো ডিক্রিজড। আর এনার্জি গ্যাপটা যদি ডিক্রিজ করে তাহলে কি হবে, ইলেকট্রনিক ট্রানজিশন ফ্রম হোমো টু লুমো উইল ইনভলভ লোয়ার এনার্জি মিন হায়ার ওয়েভলেন্থ, অর্থাৎ ল্যামডা ম্যাক্স ভ্যালুটা বাড়বে। এবং যেটাই দেখা যায় কি ইথিলিন আর 1,3 বিউটাডাইনের ক্ষেত্রে ইথিলিনের 174 ন্যানোমিটার, কিন্তু তোমার ওই কি বলবো ওটা 1,3 বিউটাডাইনের ক্ষেত্রে কত 217 অর্থাৎ 270 ন্যানোমিটারস। তাহলে এটাকেই যদি আমরা লিখি তাহলে একটু ভদ্র ভাষায়, যে একটু যদি এখানে আরেকবার আমি লিখে দিচ্ছি যে হিয়ার কি না পাই 2 হচ্ছে কি হোমো, আর পাই 3 যেটা স্টার সেটা হচ্ছে লুমো, পাই 3 স্টার লুমো। তাহলে কি হচ্ছে এনার্জি অফ ডিউ টু কনজুগেশন, এনার্জি অফ এখানটা লিখে দিই ডিউ টু কনজুগেশন এনার্জি অফ পাই 3 স্টার ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি কি লুমো ইজ লোয়ার্ড
lowered compared to কার সঙ্গে কম্পেয়ার করছি আমরা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কম্পেয়ার টু পাই স্টার অফ isolated double bond ক্লিয়ার আর একটা ঘটনা হচ্ছে একটা লোয়ার্ড আর একটা হচ্ছে কি রেজড হচ্ছে কোনটা রেজড হচ্ছে না এনার্জি অফ হোমো যেটা অর্থাৎ অন দ্য আদার হ্যান্ড বলতে পারো এনার্জি অফ pi 2 that means homo is raised due to conjugation আর কি ঠিক আছে raised then কি না পাই যেটা অর্থাৎ আইসোলেটেড ডবল বন্ড হ্যাঁ আইসোলেটেড সিস্টেম আইসোলেটেড ডবল বন্ড সিস্টেম আর কি আইসোলেটেড সিস্টেম এইভাবে আমি লিখে দিলাম তাহলে দাস কি হচ্ছে দাস pi 2 means homo to pi 3 star I mean LUMO gap is lowered and hence lambda max value is increased clear তাহলে এই জন্যই ল্যামডা ম্যাক্সটা বেড়ে যায় এটা ভ্যালুটা কম হলেই ল্যামডা ম্যাক্সটা বেড়ে যাবে কারণ ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা তাই তো আর এখানে আরেকটা এবার তাহলে ওই কোশ্চেনটাকে তোমরা 1,3 বিউটাডাইন তো বুঝেই গেছো এখন আর 1,3 পেন্টাডাইনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 1,3 পেন্টাডাইন আর ওইখানে কোশ্চেনটা ছিল আমার যতদূর মনে পড়ছে 1,4 পেন্টাডাইন মানে কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা 1 2 3 4 5 তাহলে 1,3 মানে এইখানে একটা ডবল বন্ড 3 মানে এইখানে একটা ডবল বন্ড বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দাও CH2 CH এইখানেও একটা H দিয়ে দাও CH এখানে ডবল বন্ড মানে H হবে CH আর এখানে CH3 তাহলে এটা হচ্ছে 1,3 পেন্টাডাইন 1,3 পেন্টাডাইন এবার 1,3 পেন্টাডাইনে লক্ষ্য করো এইখানটা হচ্ছে ডবল বন্ড কনজুগেশনে আছে কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি 1,4 পেন্টাডাইন ভাবি 1 2 3 4 5 পাঁচটা কার্বন হলো 1,4 মানে 1 2 3 4 5 তাহলে 1 এ একটা ডবল বন্ড 4 এ একটা ডবল বন্ড বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দাও CH2 CH হ্যাঁ এইখানটাই হয়ে যাবে CH2 এখন কারণ ডবল বন্ড নেই তাহলে এখানে CH এখানে CH2 এখানে দেখো মাঝখানে একটা CH2 ঢুকে গেছে মানে এটা আইসোলেটেড ডবল বন্ড ইট উইল বিহেভ লাইক জাস্ট ইথিলিন আইসোলেটেড সিস্টেম যেহেতু জাস্ট ইথিলিনের মতো বিহেভ করবে অর্থাৎ আইসোলেটেড ডবল বন্ড মানে এক্সপেক্টেড ল্যামডা ভ্যালু expected lambda max will be between একদম এক্সাক্ট ভ্যালু তো মনে রাখা সব সম্ভব না তোমরা এইভাবেই লিখে দেবে 170 to 190 ন্যানোমিটার আর এইখানে হচ্ছে যেহেতু কনজুগেশন আছে এর expected lambda max will be increased and expected lambda max will be around something 220 ন্যানোমিটার এইভাবে 217 এক্সাক্ট 1,3 বিউটাডাইনে হয় তোমরা এইভাবে একটা লিখে দেবে যে 220 ন্যানোমিটারের আশেপাশে কোথাও একটা ভ্যালুটা হবে ওকে